সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে এনটিভির পর্দায় আজ বিকেলেও আরেকটিবার আমন্ত্রণ জানাচ্ছি প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে দেখার জন্য। ইভান সাইড তোমাদের সাথে আছি এবং শুরুতে আমরা কিছু তথ্য তোমাদেরকে আজও জানাতে চাই। আজ আমরা জানাবো জয়যাত্রা চলচ্চিত্র সম্পর্কে কিছু তথ্য। 2004 সালে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র জয়যাত্রা মুক্তিযুদ্ধ সমকালীন একদল মানুষের সুখ দুঃখ হাসি কান্না মৃত্যু ও বেঁচে থাকার সংগ্রামের গল্প জয়যাত্রা। বাংলাদেশের বিখ্যাত কাহিনীকার সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের কাহিনী নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ ও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। এটি 2004 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। জানা হলো, এবার জানাই যে মানুষটি আজকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন। তিনি হচ্ছেন রূপা ফরহাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী। চলো তার সাথে কথা বলবো এবং তোমাদের ফোনের অপেক্ষায় বরাবরের মতোই আছি। আপনাকে স্বাগত এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আর বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। কেমন লাগছে আমাদের আয়োজনে এসে? খুব ভালো লাগছে। এখানে তো ছোট ছোট এই প্রজন্মের ছেলে মেয়ে ওরাও থাকবে এবং এটা একটা ভালো জিনিস যে তারা কিছুটা এই মধ্যে আর কি জানতেও পারবে, তারা তাদের কাজ করবে, তারপরেও আমাদের কথাবার্তার মধ্যে অনেক কিছু তারা জানতে পারবে নিশ্চয়ই। এবং সেটা আসলে একটা বড় উদ্দেশ্য, যখন আপনাদেরকে আমরা বারবার পাই, বারবার শ্রদ্ধা ভরে আপনাদের অবদানগুলো আমরা স্মরণ করতে চাই এবং 45 বছর পার হয়ে গেছে এখনকার প্রজন্মের কাছে, সেই কথাগুলো আমরা আপনাদের কাছ থেকে বারবার শুনতে চাই। আমি আজকের দিনটা ধরে একটু কথা বলতে চাই। আজ 19 ডিসেম্বর 2016, ঠিক 19 ডিসেম্বর 1971 যদি ফিরে যায়, দেশটা স্বাধীন হলো মাত্র 3টি দিন হয়েছে। সেই দিনটি এমন সময় কি করছিলেন, কোথায় ছিলেন? এই সময় আমরা তখন তো কলকাতায় আছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 16 ডিসেম্বরে আমরা শেষ গানটি গাই, বিজয় নিশান উঠছে ওই। আর যেদিন 16 ডিসেম্বরের যে আমরা বিজয়ের ঘটনা যখন হলো, মানে সেটা বিজয়ই বলতে পারি, যে সারা কলকাতা শহর পর্যন্ত একদম মানে পটকা বাজি এগুলো ফাটাচ্ছিল এবং আমরা যে বাসাটায় ছিলাম সেই বাসাটা পর্যন্ত ওখানে ঢিল ছুটছিল ওই পটকাবাজিগুলো, জানে যে ওদের আনন্দে আমাদের আনন্দের সঙ্গে তারাও শরিক হচ্ছিল। আপনার কথা শুনে দুঃখিত, আমি একটু কথার মাঝখানে বলছি। খুব ইচ্ছে করছে যে ঠিক যখন বিজয়ের একটি দেশ স্বাধীন হয়ে গেছে, যার জন্য এত কষ্ট এত ত্যাগ এত কিছু, ঠিক সেই খবরটি যখন পেলেন সেই মুহূর্তটা কেমন ছিল, সেই মুহূর্তটার কথা একটু শুনতে। সেই মুহূর্তটা তো তখন আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এবং খবর আসলো, আমরা আরও গানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন বললো যে আরে আর কি গান গাবে, এখন তো বিজয় হয়ে গেছে, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। এই কথাটা শুনে আমি, আমার বোন, ছোট বোন মালা খুররম এবং আমার ভাই গিটার বাজাতেন, উনি রুমু খান উনি ছিলেন, তারপরে আমার এক ভাই জিলু খান সেও নাটকে ছিলেন, আমার আব্বা তো উপদেষ্টা ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। তো আমরা ওখানে, আমি আমার বোন, আমরা দুজনকে মানে জড়িয়ে ধরে তখনই চিল্লাচিল্লি শুরু করে দিলাম যে দেশ স্বাধীন হয়ে গেছে। ওখানে যারা ছিল তারা তো আছে। তারপরে বিজয় নিশান গানটা গাওয়া হলে এবং আমরা যখন বাসায় চলে আসলাম, মনে হলো ঈদের আনন্দ, কি করব, মাকে সালাম করি, আব্বাকে সালাম করি, যাকে পাচ্ছি তাকে সালাম করছি এবং আনন্দে আত্মহারা, মানে কি বলবো, দেশে ফিরে যেতে পারবো এটা কখনো কল্পনাও করি নাই যে 9 মাসের মধ্যে একটা দেশ স্বাধীন হয়ে যাবে এবং আমরা দেশে ফিরে যেতে পারবো আমাদের সশরীরে। নিজের পতাকা, নিজের দেশ, নিজের মানচিত্র, একটি সব মিলিয়ে যেন একটা মানে ওটা ওই অনুভূতির কথা মানে কখনই প্রকাশ কারো কাছে সেভাবে করতে পারবো না, যেটা আমার নিজের মধ্যে আছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যখন জড়িয়েছিলেন, সেই জড়ানোর সময়টার গল্প একটু শুনতে চাই, বা সেখানে কোনো প্রক্রিয়া ছিল কিনা, কিভাবে সেখানে সম্পৃক্ত হওয়া যেত বা কিভাবে আপনি গিয়েছিলেন? যেহেতু আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়ার আগে এখানে ঢাকাতেই আমরা অনুষ্ঠান করতাম রেডিও টেলিভিশনে, এবং সেহেতু আমরা যেহেতু এখানকার অ্যানালিস্টেড ছিলাম, ওখানে গিয়ে একবারে আমরা ঢুকে মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণ করতে পেরেছি। এবং আমাদের যেহেতু তখন বলা চলে আমরা উদীয়মান শিল্পী, আমাদেরকে পেয়েও তারা খুবই খুশি। তখন সমর দা, অজিত দা, সুজয় দা ওনারা ওখানে আছেন, আব্দুল জব্বার, আপেল ভাই ওনারা সব ওখানে আছেন। আমাদেরকে পেয়ে ওনারা খুবই খুশি যে এরকম তোমরা এসছে, তো তোমাদেরকে দিয়ে গান এখন গাওয়াবো। তো ওখানে হতো কি যে কেউ গিয়ে মানে ঢুকে যে গান গাইবে এরকম কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, তাকে আমি, আমার আর এক বোন কুইন মাহজেবিন, ও ছোট ছিল, ও এখানকার শিল্পী ছিল না বাংলাদেশে, ঢাকা শহরে, তো তাকে অডিশন দিয়ে মানে পাশ করে তারপরে গান গাইতে হয়েছে। তো সেখানে যেহেতু এরকমই আমাদের এখানে যেমন অডিশন দিয়ে পাশ করে, ঢাকা বেতারে অডিশন দিয়ে পাশ করে তারপরে গান গাওয়া, এবং যারা ইন্ডাস্ট্রিড আছেন তাদেরই
মানে ওখানে অংশগ্রহণ করার সুযোগ। তো সেইভাবেই আমরা একেবারেই অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম ওখানে। আচ্ছা, আপনি ছাড়াও সেখানে আরো অনেক মানুষ ছিলেন যারা সাথে কাজ করতেন, তাদের কথা একটু শুনতে চাই। সেই সময় যারা যারা একসাথে যারা আশফাক ভাই ছিলেন, তাহের সুলতান ছিলেন, ওনারা তো ছিলেনই। আর যাদের সুরে আমরা গান গেয়েছি, শ্রদ্ধেয় সমর দাস প্রয়াত, তারপরে অজিত দা উনিও মারা গেছেন, তারপরে সুজয় দা, আব্দুল গনি বুখারি, তারপরে আপেল মাহমুদ, ওনার সুরে অনেকগুলো গান আমরা গেয়েছি। তো সমরদা ওনার সুরে যে গানগুলো গেয়েছে সেগুলো কালজয়ী, সবগুলো কালজয়ী গান, যেগুলো এখনো মানে প্রচুর প্রচারণা এবং মানুষের মনে এখনো একটা উদ্দীপনা জাগায়। তো আমাদের সঙ্গে যে সমস্ত শিল্পীরা গান গেয়েছে, যেমন কল্যাণী ঘোষ, উমা ঘোষ, উমা খান, তারপরে স্বপ্না রায়, আমার ছোট বোন মালা খুররম, তারপরে নমিতা ঘোষ, বুলবুল, আরো অনেকে ছিল সে সময়। তবে আমরা এই কজন সবসময় ছিলাম বলা চলে। সেই কথাগুলো শুনবো ম্যাম। আমি আমাদের সাথে একজন আছেন টেলিফোনে যাদের জন্য অনুষ্ঠান, তার কথা একটু শুনে আসি। ঠিক আছে। কে বলছো? ওয়ালাইকুম আসসালাম। নাম বলো তোমার? নুসাইবা নাওয়াল। কোন ক্লাসে এবং কোন স্কুলে পড়ো তুমি? ক্লাস 6, আব্দুল রাজ্জাক স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ থেকে তোমার জন্য প্রশ্ন করব? মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধের গল্প। তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়টি বা এই বিভাগটি তুমি বেছে নিয়েছো। চলো আমরা প্রথম প্রশ্নটি তোমাকে করেই ফেলি। প্রশ্ন হচ্ছে, জাপানি পরিচালক নগিসা ওসিমা পরিচালিত মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র কোনটি? অপশনগুলো তোমাকে বলে দিচ্ছি। ক, লিগাসি অফ ব্লাড, খ, ডেডলাইন বাংলাদেশ, গ, জেনোসাইড ফ্যাক্টর। বলো। অপশন ক। নামটা বলো পুরো, ক খ গ নয়, পুরো নামটি বলো। অপশন ক তে কি আছে? অপশন ক। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি। উত্তরটি হচ্ছে লিগাসি অফ ব্লাড। I mean you are right, correct, brilliant, right answer. 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। তোমাকে আরো জানিয়ে রাখি বা সবাই জেনে রাখি যে তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক আরো 3টি প্রামাণ্যচিত্র পরিচালনা করেছেন। তার মধ্যে জয় বাংলা, রহমান দ্য ফাদার অফ বাংলাদেশ ও বাংলাদেশ স্টোরি। এন্ড তোমার জন্য আসলে দ্বিতীয় প্রশ্নটি করাই যেতে পারে। প্রশ্ন হচ্ছে, মেজর আবু তাহের কত নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন? অপশনগুলো আমি বলে দিচ্ছি। ক, 7 নং সেক্টর, খ, 9 নং সেক্টর, গ, 11 নং সেক্টর। দ্রুত বলতে হবে কিন্তু, হ্যাঁ? 9 নং সেক্টর। 9 নং সেক্টর। উত্তরটি আমি নিলাম, কিন্তু দুঃখিত, উত্তর সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে গ, 11 নং সেক্টর। ম্যাম, আরেকটা ফোন নিয়ে আসেন। কে বলছো? আমি মনিকা। আচ্ছা, কোন ক্লাসে এবং কোন স্কুলে পড়ো তুমি? কোন স্কুল? সালেহা বেগম উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ থেকে তোমাকে আমি প্রশ্ন করব? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। ঠিক আছে, ইতিহাসের পাতা থেকে তোমার জন্য প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, হবিগঞ্জে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কত সালে? সালগুলো হচ্ছে ক, 2005, খ, 2006, গ, 2007। বলো। 2007। 2007 উত্তর আমি নিলাম, সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন তোমাকে করেই ফেলি। প্রশ্ন হচ্ছে, দিনাজপুরের কান্তজিওর মন্দির কোন শতাব্দীর স্থাপত্য নিদর্শন? অপশনগুলো হচ্ছে ক, অষ্টাদশ, খ, ষোড়শ, গ, দ্বাদশ। বলো। দ্বাদশ। দ্বাদশ উত্তর নিলাম এবং একদম ঠিকঠাক, সঠিক উত্তর। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 1000 টাকার বই তুমি পেয়ে গেলে। এবার বলো যে আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে তুমি? জি। নিয়ম কি জানো তুমি? জি। আচ্ছা, খুব দ্রুত করবো আমরা। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, পর্তুগিজদের হুগলিতে গির্জা নির্মাণের অনুমতি দিয়েছিলেন, মানে কে দিয়েছিলেন? নামগুলো হচ্ছে ক, আকবর, খ, জাহাঙ্গীর, গ, শাহজাহান। বলো। বলে দাও। আকবর। আকবর, রাইট অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। 2000 টাকার বই তুমি পেয়ে যাবে। আমাদের একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির পর এসে আবারও কথা বলবো। আমার একটা জিনিস, আমার কাছে মনে হয় যে এই প্রজন্মের সবারই জানতে ইচ্ছে করবে যে শিল্পীরা সাধারণত গানগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য করেন বা মানুষের ভালোবাসার জন্য করেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আপনারা যারা গান করেছেন সেই গানগুলোর উদ্দেশ্য ছিল একটি দেশের জন্য, একটি মাতৃভূমির জন্য, একটি পতাকার জন্য। সেই যে গাওয়ার অনুভূতি,
রেকর্ডিং এর সময়ের অভিজ্ঞতা, পাশাপাশি সেই গানগুলো আসলে সংরক্ষিত কোথাও আছে কিনা? অনুভূতির কথা বলতে গেলে সেই দিনগুলো যখন আমরা গানগুলো গেয়েছি, আমাদের প্রধান উদ্দেশ্য ছিল আমরা দেশ স্বাধীনের জন্য, আমাদের এটা তো একটা 7.5 কোটি মানুষের মাঝে আমাদের এই মাধ্যম থেকে যে গানগুলো হতো সেগুলো তাদেরকে উজ্জীবিত হতো, সেই উজ্জীবিত তারা হতো এবং আমরা নিজেরাও উজ্জীবিত হয়েই গানগুলো গাইতাম, আমাদের গলায় ধারণ করতাম। এবং তখন যে স্পৃহাটা ছিল প্রচুর, যে গানগুলো শুনলে, তখনকার গানগুলো শুনলে বুঝতে পারবেন যে কীরকম আমরা কিভাবে একসঙ্গে, আর সময় তো ছিল না, অল্প সময়ের মধ্যে আমাদের এই গানগুলো তৈরি করা হয়েছিল। তখনই কিন্তু গানগুলো সুর করা হতো এবং লেখা হতো এবং বেশিরভাগ সময় দেখা যেত আমাদেরকে তখনই রিহার্সাল দিয়ে গানগুলো শিখিয়ে একটা মাইক্রোফোনে সব শিল্পীদেরকে নিয়ে গানগুলো গাওয়ানো হতো। তো রিহার্সালের সময়টা একটু ইয়ে ছিল, যেহেতু অল্প সময়ের মধ্যে গানগুলো ধরে ফেলতে হবে, নিজেদেরকে সংরক্ষণ করে ফেলতে হবে গলার মধ্যে। তো যার জন্য ওই মুহূর্তগুলো দেখা যায় যে বিশেষ করে সমর দা, উনি যখন পূর্ব দিগন্তে গানটি আমাদেরকে গাওয়ানোর জন্য রিহার্সাল দিচ্ছিলেন, মহড়া দিচ্ছি, তখন উনি খুব মানে আমাদেরকে কিভাবে আরও গলাটাকে মানে শক্তিশালী করে গানটা গাওয়ার জন্য, মানে উনি তো একটু রাগিও ছিলেন, বকা বকি সবাইকে এইভাবে উঠা, গলা এটা করো, ওভাবে এরকম করে করে আমাদের মজাও লাগতো, কারণ আমরা তো সেই উদ্দীপনা নিয়ে গান গাইছি, তারপরে আবার এইগুলো তো খুব ভালো লাগতো। একসঙ্গে বসে যখন গানগুলো হতো খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যেত গানগুলো। আমার প্রশ্নের দ্বিতীয় যে অংশ ছিল যে সংরক্ষিত আছে কিনা, সেটার উত্তর নেওয়ার আগে আমার কাছে মনে হয় যে সবাই, আমি সহ সবাই এখন চাইছে যে আপনার গলায় একটা গান আমরা শুনি। ঠিক আছে, আমি কিছু অংশ গান গেয়ে শোনাচ্ছি। এই গানটির কথা হলো ফেরদৌস হোসেন ভূঁইয়া, আর সুর করেছেন আপেল মাহমুদ। গানটি বেশ প্রচলিত গান একটি, স্বপ্না রায়ের মূল শিল্পী ছিলেন স্বপ্না রায়। হায় রে কিষান, তোদের শীর্ণ দেহ দেখে যে রে অশ্রু মানে না। হায় রে কিষান, তোদের শীর্ণ দেহ দেখে যে রে অশ্রু মানে না। বুলবুলিতে ধান লুটে নেয় তবু কেন ঘুম ভাঙে না, ঘুম ভাঙে না। হায় রে কিষান, তোদের শীর্ণ দেহ দেখে যে রে অশ্রু মানে না। বুলবুলিতে ধান লুটে নেয় তবু কেন ঘুম ভাঙে না, ঘুম ভাঙে না। হায় রে কিষান। পুষ্পাবনে গোলার ঘরে শূন্য দেখে অশ্রু ঝরে। অনাহারে মায়ের কাঁদন দিকে দিকে ভেসে চলে। পুষ্পাবনে গোলার ঘরে শূন্য দেখে অশ্রু ঝরে। অনাহারে মায়ের কাঁদন দিকে দিকে ভেসে চলে। তাই এলো বিষাদ অনাহারে, ঘরে ঘরে ক্ষুধার তাড়না। তাই এলো বিষাদ অনাহারে, ঘরে ঘরে ক্ষুধার তাড়না। হায় রে কিষান, তোদের শীর্ণ দেহ দেখে যে রে অশ্রু মানে না। হায় রে কিষান। ভীষণ সম্মানিত বোধ করছি আসলে আপনার কাছ থেকে এই আয়োজনে এমন করে সেই সময়ের একটা গান শুনতে পেয়ে। আমি একটু একটা ফোন কল নিতে চাই, একজন বন্ধু ফোনে আছে। কে আছো? হ্যালো, আমি নীলিমা। কোন স্কুল এবং কোন ক্লাস নীলিমা বলো? হ্যালো, হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুলে পড়ো? ক্লাস
9 বিলকুটি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো যে তোমাকে আমি কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপের নাম কি? হ্যাঁ, অপশনগুলো হচ্ছে ক জেমস ওয়েব স্পেস, খ ওয়েব হার্ন, গ কগনেস স্পেস। বলো। সময় কিন্তু চলে যাচ্ছে নীলিমা। ওয়েব স্পেস। বুঝিনি, আবার বলবে? জেমস ওয়েব স্পেস। একদম সঠিক উত্তর, থ্যাংক ইউ ভেরি মাচ। একদম নিঃসন্দেহে তুমি 500 টাকার বই পেয়ে যাবে। এবার দ্বিতীয় প্রশ্ন তোমাকে করি। প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে বাংলাদেশে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করেন কবে? অপশনগুলো হচ্ছে ক 6 মার্চ 2016, খ 1 এপ্রিল 2016 এবং গ 6 অক্টোবর 2016। বলো। সময় 6 মার্চ 2016। উত্তরটি আমি নিলাম এবং সঠিক, থ্যাংক ইউ। 1000 টাকার বই হলো, এবার কি আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? খেলবো। আচ্ছা, নিয়ম জানো তুমি? জি। ঠিক আছে, গুড লাক। প্রশ্ন হচ্ছে মানবদেহে হৃদযন্ত্রের প্রতিস্থাপনযোগ্য পেসমেকার এর উদ্ভাবক কে? অপশনগুলো হচ্ছে ক ব্রায়ান স্মিড, খ সল পার্লমুটার, গ উইলসন গ্রেট প্যাচ। বলো। উইলসন গ্রেট প্যাচ। রাইট অ্যান্সার। আমি খুব অবাক হচ্ছি আসলে, তুমি অসাধারণ পারফর্ম করলে। ধন্যবাদ, 2000 টাকার বই তুমি পেয়ে গেলে। নিশ্চয়ই ফোন আছে আমাদের সাথে। হ্যালো। হ্যালো। নাম বলো। আমি ফারিহা। কোন স্কুল এবং কোন ক্লাসে পড়ো? আমি হলি ক্রস গার্লস হাই স্কুলে পড়ি, ক্লাস 9। ক্লাস 9, ফাইন। তুমি কি জানো যে এবার আমরা কোন বিভাগটি খেলবো? জি। ছবির গ্যালারি। আচ্ছা, চলো ছবি দেখি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইনি আমাদের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। তার নাম কি? নামগুলো আমি বলে দিচ্ছি, তুমি দেখেও নাও। ক টনি বেন, খ মিস্টার হাস্টার, গ ডক্টর মুর ই মমো। বলো। সময় কিন্তু খুব একটা পাবে না তুমি। টনি বেন। টনি বেন, তুমি কি কনফার্ম? আচ্ছা, উত্তরটি আমি নিচ্ছি এবং সঠিক উত্তর, থ্যাংক ইউ। 500 টাকার বই তুমি পেয়ে যাবে। এবং টনি বেন তিনি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্দোলনের নেতা ছিলেন, তাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। দ্বিতীয় ছবিটি তোমাকে দেখাই, দেখো। ইনি সেক্টর 4 এর সেক্টর কমান্ডার ছিলেন। তার নাম তোমাকেই বলতে হবে। অপশনগুলো হচ্ছে ক মেজর CR দত্ত, খ মেজর কাজী নুরুজ্জামান, গ মেজর আব্দুল জলিল। বলো। মেজর CR দত্ত। উত্তরটি নিলাম এবং সঠিক, সঠিক, ধন্যবাদ। 1000 টাকার বই তুমি জিতে নিলে। মেজর CR দত্ত এপ্রিলের 10 তারিখ 1971 থেকে ফেব্রুয়ারির 14, 1972 পর্যন্ত সেক্টর কমান্ডার হিসেবে ছিলেন। এবার বলো যে পরের ছবি দেখবে, মানে তুমি আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? জি। নিয়ম জানো তুমি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, গুড লাক। দেখো, এটি 2018 সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল মাস্কট। এর নাম বলো। নামগুলো হচ্ছে ক জাবি ভাকা, খ রাশি ভাকা, গ জাবুলানি। বলো। দ্রুত। জাবি ভাকা। তুমি আসলে কনফিউজ, তারপর উত্তরটি আমি নিলাম এবং সঠিক। নিশ্চয়ই আনন্দিত এখন, 2000 টাকার বই তুমি পেয়ে গেছো। আমরা আপনার কাছে আবার আসতে চাই এবং শেষ ভাগে আছি, একটা না বেশ কিছু কথা শুনবো। আমি একটি প্রশ্নের উত্তর আসলে আমরা একটা অংশে রয়ে গিয়েছিলাম যে সেই গানগুলো সংরক্ষিত হয়েছে কিনা বা সংরক্ষণ আছে কিনা। না, আমাদের যে মূল গানগুলো ছিল সেগুলো আমাদের কাছে নেই। ওগুলো মানে বলা চলে কিভাবে হারিয়ে গেছে জানি না। আর বর্তমানে আমরা যে শিল্পীরা, এখন তো অনেকেই প্রয়াত, অনেকেই নেই এই জগতে, কিন্তু আমাদের মূল শিল্পীদের গলার কোনো গানই সংরক্ষণ করা হয়নি। একজন নিয়েছিল একটা উদ্যোগ ইউনিলিভার থেকে, কিন্তু সেটা শেষ পর্যন্ত এটা সমাপ্ত হয়নি পুরোপুরিভাবে। আলোর মুখটা দেখেনি। হ্যাঁ, সে আলোর মুখ দেখেনি। তো আজ পর্যন্ত কেউ আমাদের এগিয়েও আসেনি, আমাদের মূল শিল্পীদের
এই গানগুলোকে সংরক্ষণ করে রাখা। আসলে এটা আমাদের জন্য একটা কষ্টেরই ব্যাপার, কারণ আমরা আজকের এই জানার আছে বলার আছে অনুষ্ঠানের মাধ্যমে এই আবেদনটা রাখতে চাই আপনাকে নিয়ে, আপনার হয়ে, যে সেই গানগুলো সংরক্ষণ যদি আমরা পাই নিশ্চয়ই আমাদের জন্য সেটা একটা গৌরবের বিষয় হবে। অবশ্যই এগুলো তো ইতিহাস, এটা তো থাকতেই হবে, তাই না? থাকা উচিত ছিল। এই প্রজন্মে, পরের প্রজন্মে এরা গাইবে ঠিকই, কিন্তু আমরা যে মূল শিল্পী, আমাদের তো একটা ইচ্ছা থাকে যে আমাদের গলার কণ্ঠে সেই গানগুলো থাকুক। নিশ্চয়ই, এবং সেটা আসলে থাকা উচিত, সেটাই রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় বলে আমার মনে হয়। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই যে সেই সময়ের গল্প তো অনেক আসলে শুনতে ইচ্ছে করে, সময়ের হাতে আমরা বাধা পড়ে রই, তখন আপনারা একটি সম্মানীয় পেতেন এবং সেই সম্মানী আবার পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্নভাবে আপনারা খরচ করেছেন। একটু শুনি না সেই গল্পটা। সেই সম্মানীটা আমরা যেটা পেতাম, এটা আমি অবশ্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের থেকে কোথাও যাইনি, আমরা ওখানেই ছিলাম। আর অনেকেই অন্যান্য তহবিলের জন্য তারা এইভাবে টাকা সংগ্রহ করেছে এবং করে করে সেখানে দিয়েছে। তো আমরা যে টাকাটা পেতাম, দেখা যেত এটা বেশিরভাগ যে শিল্পীরা পেত তাদের প্রয়োজন ছিল, কারণ তারা নিজেরাই তো অসহায়, তাদের তো নিজস্ব কোনো উপায় ছিল না। তারা এই টাকাটা খুব অল্প তখন হিসাবে ভালোই ছিল, খারাপ না, তো সেটা নিয়ে তারা দিন তাদের অতিবাহিত করতো, কারণ আর তো কোনো উপায় ছিল না টাকা সংগ্রহের। তো এইটা খুব অল্প একটা ইয়ে ছিল। অ্যামাউন্টটা শুনতে চাও? আপনি যদি স্বচ্ছন্দ বোধ করেন বলতে পারেন। যাই হোক, 40 টাকা করে ছিল। হ্যাঁ, তো সেটা আমরা পেতাম। তো আমাদেরও, আমার ভাই যেমন সে নেয়নি, আরেকজনকে দিয়েছে, আমরা তাও চলতে পারছিলাম। আরেকজন শিল্পীকে সে এটা প্রত্যেক তার ইয়েটা, জুলু খান, সে প্রত্যেকটা ইয়েতে তার মান্থলি টাকাটা তাকে দিয়ে দিত। এইভাবে মানে একজন আরেকজনকে সাহায্য করে করে মানে ওখানে চলতে হয়েছে। নিশ্চয়ই আমরা জানি যে শুধুমাত্র গানই না, সেখানে কিন্তু চরমপত্র পাঠ করা হতো, আরো নানান কিছু আয়োজন ছিল। একটু যদি বলেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আরো কি কি আমরা সেই সময় চরমপত্র, তারপরে জল্লাদের দরবার, তারপরে নিউজ হতো, ইংলিশ নিউজ, বাংলা নিউজ। আমাদের ইংলিশ নিউজ পড়তেন তখন শিলু আপা, নাসরিন আহমেদ, উনি ইংলিশ নিউজ পড়তেন, আমার মনে আছে। তো উনি গানও গাইতেন আমাদের সঙ্গে। তো এইভাবে অনেকগুলো অনুষ্ঠানই হতো, ব্যঙ্গ করে চরমপত্রটা যেটা হতো সেটা কিন্তু দেখা যেত যে অনুষ্ঠানগুলো আমরা কিন্তু এমন না যে আমরা গান গাইছি, আমরা এই ইয়ে করছি, চরমপত্রের যে কথাগুলো ছিল সেগুলো কিন্তু প্রতিটি ঘটনাকে নিয়ে ব্যঙ্গ করে বলা হতো, তাই না? আর এই যে এর মাধ্যমে যে 7.5 কোটি মানুষের একটা বেঁচে থাকার যে একটা স্পৃহা এবং সামনের যে কি হবে না হবে সবকিছু, সবকিছু কিন্তু এই মাধ্যম থেকেই প্রচারিত হতো। ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আসলে ওই যে বলছিলাম সেই সময়ের কথা বলছি, গৌরবের সময়ের কথা বলছি, এবং সময় এমন একটা আসলে মাধ্যম, সেখানে আমরা বাধা পড়ে রই। কথা অনেক শুনতে ইচ্ছে করছিল, আমার কাছে মনে হয়েছে অনুষ্ঠানের একদম শেষ দিকে এসে কথার থেকে বরঞ্চ আপনাকে পেয়ে আরও একটু সম্মানিত হতে চাই, আপনার গলায় একটি গান দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। তবে তার আগে বলি যে লাল সালাম, আপনাদের প্রতি শ্রদ্ধা, এবং আপনাদের প্রতি আসলে আমরা আরও এই দেশের এখন প্রজন্ম যারা আছে তাদের কাছ থেকে পথপ্রদর্শক আপনারাই হবেন, সেই প্রত্যাশায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি একটু বিদায় নিয়ে এসে আপনার গানগুলো শুনবো। যেতে হবে, যাবার আগে একটি ঘোষণা সবার জন্য বলতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ। আমরা একটি গান শুনবো। এই গানটি নঈম গহর ওনার লেখা এবং সমর দাস ওনার সুরে গাওয়া। গানটি বেশ মানে সবসময় প্রায় বাজে, এই গানটি আমি গাইছি আজকে। আমরা সবাই মিলে এই গানটি করেছিলাম, তখন গাইছিলাম। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো।